বাংলাদেশ আসলে নদীমাতৃক দেশ এবং এখানকার যে জলবায়ু সেখানে মাঝারি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত তো নতুন কিছু না, কিন্তু আমরা একটু বৃষ্টিপাত হলেই ঢাকায় এই যে জলাবদ্ধতা দেখি এবং মানুষজনের যে অসহনীয় ভোগান্তি, সেটার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে বৃষ্টিপাত তো বৃষ্টিপাতের সময়ই হবে, যেমন এখন হচ্ছে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস, বৃষ্টিপাত হবেই। সো বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ আমাদের বৃষ্টিপাতের ধরন কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন আমাদের সারা বর্ষার বৃষ্টিপাত যদি যোগ করি তাহলে দেখা যাবে যে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল তাই হয়েছে, কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের প্রভাবের কারণে প্রি মনসুন এবং পোস্ট মনসুন অথবা হঠাৎ করে একটা ইরাটিক বৃষ্টিপাত হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। যেমন বর্ষাকালে অল্প অল্প বৃষ্টি হবে, সেইভাবেই এই ড্রেনেজ সিস্টেম ডিজাইন করা। কিন্তু হঠাৎ করে যদি 100 মিলিমিটার, 150 মিলিমিটার, 200 মিলিমিটার বৃষ্টি হয়ে যায়, যেমন কিছুদিন আগে আপনি চট্টগ্রামের কথা বললেন, 412 মিলিমিটার বৃষ্টি হয়েছিল 6 ঘন্টায়। সো এগুলো কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইনে কভার করা যায় না। সো ঢাকাতে যে বৃষ্টিপাতটা হলো এটা কিন্তু 24 ঘন্টায় 92 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। সো এইরকম এক্সট্রিম ইভেন্ট ধরে ডিজাইন করা অত্যন্ত ডিফিকাল্ট। আপনি বলছেন যে সমস্যাটা কোথায়? আসলে ড্রেনেজ ব্যবস্থাটাকে একটা সিস্টেম হিসাবে দেখতে হবে, কারণ জলাবদ্ধতা দূর করার জন্য বা জলাবদ্ধতাকে মোকাবেলা করার জন্য ঢাকায় যে ব্যবস্থাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে স্ট্রম পাইপ, স্টর্ম নেটওয়ার্ক যেটাকে বলে, মাটির নিচে পাইপ, বড় বড় পাইপ, ডায়ার পাইপ। তারপরে আছে আপনার উন্মুক্ত ক্যানেল, তারপরে আছে বক্স কালপার্ট, তারপরে আছে সারফেস ড্রেনেজ, তারপরে আছে পাম্পিং স্টেশন। সো এগুলা যদি প্রপারলি একসাথে একত্রে ফাংশন না করে তাহলে কিন্তু জলাবদ্ধতা মোকাবেলা করা একটু ডিফিকাল্টি হয়ে যায়। তারপরে একটু খেয়াল করে দেখবেন যেখানে কোঅর্ডিনেশন একটা বিশাল ব্যাপার, কারণ যে কোনো ডিপার্টমেন্টের কাছেই জলাবদ্ধতার দায়িত্ব দেন না কেন, যেমন বর্তমানে 2 সিটি কর্পোরেশন এটার দায়িত্বে আছে, ইতিপূর্বে এটার দায়িত্বে ছিল ঢাকা ওয়াসা। আপনি যেমনটি বলছিলেন, আমাকেই এই সমস্যা বাস্তবায়নের ক্ষেত্রে মোকাবেলা করতে হয়েছে দীর্ঘদিন। সো কিছু কিছু প্লেয়ার আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন সিটি কর্পোরেশন, রাস্তা তাদের, আপনি যদি স্টর্ম সোয়ের পাইপ বসাইতে হয় তাদের পারমিশন নিয়ে বসাইতে হবে। রাজুক মাস্টার প্ল্যান করে। সো আনপ্ল্যান ডেভেলপমেন্টও অনেকাংশে এই জিনিসটার জন্য দায়ী, কারণ বৃষ্টিটা উপর থেকে বৃষ্টির পানিটা পড়ে, এটা যদি প্রপারলি রান অফ হইতে না পারে, যেখানে যাওয়ার কথা স্ট্রম পাইপ দিয়ে ক্যানেল দিয়ে পাম্পিং স্টেশনের পন্ডিং এরিয়াতে, তারপরে পাম্প করে নদীতে ফালানো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঢাকা শহরটা চারিদিকে বাঁধ দ্বারা বেষ্টিত, কারণ 1988-এর বন্যার পরে বন্যা ঠেকানোর জন্য চারিপাশে বাঁধ করা হয়। ওই বাঁধের মধ্যে অসংখ্য স্লুইস গেট, রেগুলেটর, পাম্পিং স্টেশন আছে। সেখান দিয়ে পানিগুলো যাওয়ার কথা, আর নদীর পানির উচ্চতা যদি বাড়ে তাহলে গেটগুলো বন্ধ থাকার কথা। সো পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, রাজুক, ওয়াসা, এখন হয়তো ওয়াসার এসে ড্রেনেজের দায়িত্ব নাই, কিন্তু ইনস্টিটিউশনাল মেমোরি বলে একটা কথা আছে, যে আপনি আপনার সময় যে পাইপগুলো যেখান দিয়ে বসিয়েছেন বা যে ক্যাচমেন্ট ভিত্তি করে আপনি ডিজাইন করেছেন, সেটা যদি আরেক ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করেনও, সে যদি এটা না জানে তাহলে কিন্তু এই জলাবদ্ধতার সমস্যা ডিল করা অত্যন্ত ডিফিকাল্ট এবং দুরূহ ব্যাপার। আরেকটা ব্যাপার দেখবেন যে বর্ষা মৌসুম আসলে যদি এরকম একটা জলাবদ্ধতা তৈরি হয়, তখনই কেবল পত্রপত্রিকায় এবং টেলিভিশনে টক শোতে আমরা এটা আলোচনার ঝড় তুলি, কিন্তু জলাবদ্ধতা এমন একটা বিষয়, সেখানে জনগণকে সম্পৃক্ত করা, তাদের বিহেভিয়ার চেঞ্জ করা। কারণ আপনার ড্রেনে, আপনার খালে দখল তো আছেই, সে বিষয়ে হয়তো আমরা পরে কথা বলবো। এটার মধ্যে আমরা এমন কিছু বাদ নাই যেটা ফেলি না। তো এইটা যদি ফেলি, এটা যাওয়ার কথা পানি, কিন্তু এটা যদি ব্লক থাকে তাহলে এটাতে পানি কিভাবে নামবে, কিভাবে আপনার পন্ডিং এরিয়াতে যাবে, কিভাবে পাম্প থেকে পাম্প করে আমরা ফেলবো, তারপরে পাম্পগুলো সময় মতো বর্ষার আগে রিপেয়ার মেনটেনেন্স হয়েছে কিনা,
চালু আছে কিনা, স্লুইড গেটগুলো চালু কিনা, অপারেশনাল কিনা, এগুলো আমাকে দেখতে হবে। এমন অভিজ্ঞতা আমরা উপত্যকা নদী দেখেছি, একদিকে আমি পানি পাম্প করে বাঁধের ওই পারে নদীতে ফেলছি, আরেকদিকে স্লুইস গেটের গেট খোলা, পানি সরসর করে শহরের ভিতরে ঢুকছে। সো এই ধরনের অভিজ্ঞতাও আমরা অনেক সময় ইতিপূর্বে দেখেছি।